অজয় রায়ের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত সম্মানীয় কুচবিহার জেলা বিজেপির সভাপতি, মঞ্চে উপস্থিত শ্রী বংশীবদন বর্মন, শ্রী সঞ্জয় চক্রবর্তী, শ্রী অজয় রায়, সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, নতুন কোনো কথা বলবার জন্য আমরা আপনাদের কাছে আসিনি। কারণ দিনহাটার মানুষ ধারাবাহিকভাবে রাজনৈতিক সচেতনতার প্রমাণ দিয়েছে। 2011 সালে একটা পরিবর্তন হয়েছে। আজকের যিনি মুখ্যমন্ত্রী, সেদিনের বিরোধী দলনেত্রী আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন এই মধ্যমেয়েদের চাষের বিরুদ্ধে, বামফ্রন্টের বলগাহীন সন্ত্রাসের বিরুদ্ধে, কুচবিহারে খাদ্য আন্দোলনের জন্য গুলি চালানোর বিরুদ্ধে মানুষকে ভয় মুক্ত করতে আপনারা তৃণমূল প্রার্থীকে ভোট দেননি, আপনারা তৃণমূলকে জয়যুক্ত করবেন। কিন্তু 2011 সালের আহ্বানে দিনহাটার মানুষ সাড়া দেননি। তারা এই নির্বাচনী কেন্দ্র থেকে তাদের প্রার্থীকে জয়ী করেছিলেন বামফ্রন্টের প্রতীক। তারপরে হঠাৎ একটা মিউনিসিপ্যালিটি নির্বাচনেও উদয়নবাবু চোখে চোখ রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের শক্তিকে তিনি প্রতিহত করিয়ে মিউনিসিপ্যালিটি জয় করলেন। কার্যত সারা রাজ্য জুড়ে উদয়ন গুহর নেতৃত্বের উপরে আস্থা রাখলেন বামফ্রন্টের বিভিন্ন নেতারা। তারা উদাহরণ দিয়ে বলতে থাকলেন, সংগঠন থাকলে, বিশ্বাসযোগ্যতা থাকলে, বিপরীত অবস্থার মধ্যে দাঁড়িয়ে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জেতা যায়। উদয়ন গুহ তার প্রমাণ, দিনহাটা তার প্রমাণ। কিন্তু হঠাৎ উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে ট্রেনে যাত্রা করার মাঝপথে তিনি কোন সংবাদ পেলেন? যিনি বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, তৃণমূলের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে, সংসদীয় রীতিনীতিকে উপেক্ষা করবার বিরুদ্ধে, যিনি মক পার্লামেন্টে অংশগ্রহণ করেছিলেন, স্পিকারের ভূমিকা পালন করেছিলেন, কোন টেলিফোন মাঝপথে পেয়ে উনি রাতারাতি নীলসাগরে ডুব দিলেন আর দিয়ে তৃণমূল হয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু কুচবিহারের মানুষ সেটা ভুলে যাননি। 2011 সালের নির্বাচনে এই দিনহাটা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। উপনির্বাচনে দিনহাটার মানুষকে কার্যত বাধ্য করেছে, মানুষের বুকের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে, মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসিয়ে, পুলিশকে সম্পূর্ণভাবে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে এক বিপুল মার্জিনে জয়লাভ করেছিলেন আজকের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবারের নির্বাচনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আওয়াজ উঠেছে যে এই নির্বাচনটা শুধু বিজেপির সঙ্গে তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন আপামর জনসাধারণের বিরুদ্ধে তৃণমূলের নির্বাচন। এই নির্বাচন তৃণমূল ভার্সেস বিজেপির নির্বাচন নয়, এই নির্বাচন জনতা ভার্সেস মমতা, নো ভোট টু মমতা, তার নির্বাচন। দেখুন, তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে। পৃথিবীর কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। বছর খানেক আগে আমি দিল্লিতে একটা গেস্ট হাউসে ছিলাম।
ছেলে চটি খুলে পায়ে প্রণাম করলো। আমি বললাম তুমি কে? বললেন আমি বিজেপির পঞ্চায়েতের জয়ী প্রার্থী। কোথায় বাড়ি? বললো বাড়ি দিনহাটায়। এখানে কি করছো? বলছেন ঘর ছাড়া কোনো কাজ নেই, আমাদের জীবন জীবিকা কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস, বউ বাচ্চাকে নিয়ে আজকে জাগরণ দেওয়ার কাজ করছে। একটার পর একটা বিজেপির কর্মী দিনহাটা থেকে গিয়ে আসামে আশ্রয় নিয়েছে। দুপুরবেলা ভাত খেতে বসে মায়ের সামনে ছেলেকে খুন করেছে তৃণমূল কংগ্রেস। আজকে দীর্ঘদিন পর এনসিসি চালু হওয়ার পর এই দিনহাটার বুকে আমরা প্রকাশ্যে সভা করতে পারছি। পশ্চিমবঙ্গ সরকারের দয়াতে নয়, ভারতবর্ষের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, ভারতবর্ষের নির্বাচন কমিশন আমাদের যে অধিকার দিয়েছে, সেই অধিকারে আজকে আমরা দিনহাটার মানুষের সামনে প্রকাশ্যে দাঁড়াতে পেরেছি। তৃণমূল জানে তৃণমূল চলে গেছে। মমতা দেবীর বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আজকে আর নেই। 2011 সালে যিনি মানুষের সামনে দাঁড়িয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছিলেন, যিনি বলেছিলেন আমি মানুষকে ভয় মুক্ত করে দেব, মানুষ নির্ভয় ভোট দিতে পারবে, আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমি সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি আমার রাজ্যের অর্থনৈতিক শৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে থেকে প্রশ্ন করবার সাহস দেখাবো, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। কিন্তু আজকে স্বাধীনতার 75 বছর পরেও এই উত্তরবঙ্গের মানুষ কি পেয়েছেন, রাজবংশী মানুষ কি পেয়েছেন, নমশূদ্ররা কি পেয়েছেন, পূর্ববঙ্গ থেকে আগত হিন্দু উদ্বাস্তুরা কি পেয়েছেন, আজকে তার হিসাব নিকাশ করবার সময় এসেছে। মুখ্যমন্ত্রী জানেন ফলাফল কি। তৃণমূলের বিরুদ্ধে বক্তৃতা করবার কোনো প্রয়োজন নেই। মানুষ 15 বছরে তাদের জীবন দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কে স্পর্শ করেছে। মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে, মানুষ তৃণমূলকে পরীক্ষা করেছে। এখন তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করবার পালা। মানুষ ছেড়ে দিয়েছে বলে মুখ্যমন্ত্রী এখন দেবতাদের কাছে চলে গিয়েছে। গণদেবতার কাছে তার বিচার সম্পূর্ণ হয়ে যাবার পর এখন দেবতার কাছে পৌঁছেছে। কালীঘাটের মা কালী অনেকদিন আগেই তাকে বিদায় দিয়েছে, বলেছেন আর সম্ভব নয়, আমি কতদিন তোমায় টানব। আরজি ঘরের পরে তো আর আমারই মুখ দেখানোর মতো অবস্থায় নেই, আমি পারছি না, তুমি অন্য কাজ করো। মুখ্যমন্ত্রী চলে গেলেন জগন্নাথ দেবের দরবারে। জগন্নাথ দেব কি ভক্তি ঠাকুর দেবতার উপরে। জগন্নাথ দেবকে গিয়ে বললেন আপনি আসুন। বলেন কোথায়? বলে সমুদ্রের পাড়ে। বলে আমি তো এখানেই আছি পুরীতে, এখানেও তো সমুদ্র। বলছে আপনার ঘুমের কষ্ট হয়, এই সমুদ্র রাত্রে ডাকে, আপনাকে আমি শান্ত সমুদ্রের কাছে নিয়ে যাব, দীঘার কাছে। মুখ্যমন্ত্রীকে জগন্নাথ দেব বললেন আরে দীঘাতে গিয়ে কি করবো, এটা তো আমার ধাম, আমি তো যেতে পারবো না। মুখ্যমন্ত্রী উত্তর দিলেন আমি ধামে তো যেতে বলিনি, তুমি চলো আমার সঙ্গে। আমি জগন্নাথ দেব কালচারাল সেন্টার তৈরি করেছি, সরাসরি তো টাকা খরচা করতে পারি না। আর যা কমরেডরা আছে ওরা আমার খাটের তলায় এত ঢুকিয়ে ফেলেছে, যখন জানে বেলা শেষ, এবারে যাবার সময় এসেছে, কেউ আর বার করবে না, তাই আমাকে মানুষের দেওয়া করের টাকা নিয়ে তোমার জন্য কিছু করতে হবে। আমি খুলেছি জগন্নাথ দেব কালচারাল সেন্টার, কারণ সরকারি টাকায় তো মন্দির মসজিদ করা যায় না। হঠাৎ কি দেখলেন, জগন্নাথ দেখলেন ভক্ত যখন এভাবে ডাকছে, না গিয়ে কি পারা যায়। তিনি চলে এলেন, আর চলে আসবার পরে বসার সঙ্গে সঙ্গে নাম বদল হয়ে গিয়ে বলে দিল জগন্নাথ ধাম। এখন জগন্নাথের বাড়িতে অশান্তি। বলরাম সুভদ্রা বললে তুমি কেন গেলে, তুমি একে চিনতে পারোনি? উনি বললেন আরে আমরা জানতাম দেবতারা এতদিন ছল ছাতুরি করে, মানুষ যে দেবতাকে টুপি পরিয়ে দিতে পারে এ আমি কোনোদিন বুঝতে পারিনি।
এখন জগন্নাথদেরকে ভুলে গিয়েছেন, এখন আপনাদের ধরেছেন, আপনাদের উত্তরবঙ্গের মানুষ। কি ভালোবাসা! বলছেন উত্তরবঙ্গের মানুষকে কষ্ট করে কলকাতায় যেতে হবে না, আমি উত্তর কন্যা তৈরি করে দিচ্ছি। উত্তর কন্যায় নিয়ম করে মন্ত্রী বসবে, আমলা বসবে, সরকারি সচিবরা বসবে। উত্তরবঙ্গের মানুষকে আর দার্জিলিং মেল ধরতে হবে না, মালদায় ছুটে পৌঁছতে হবে না, কুচবিহার থেকে ট্রেনে উঠতে হবে না। এবার সরাসরি আরো কাছে, আরো কাছে, কাছাকাছি এবার পৌঁছে যাবে। উত্তরকন্যা কত টাকা দিয়েছেন এখন পর্যন্ত? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীরা ছিলেন, যে টাকা উত্তরবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে তাদের চাল গরম পর্যন্ত হয় না, জল গরম তো অনেক দূরের কথা। আজকে এই পরিস্থিতি তৈরি করেছে উত্তরবঙ্গের। তাও যে টাকাটা দেন ও টাকার থেকে আবার 80% টাকা অন্য ফান্ডে সরিয়ে নিয়ে যায়। উত্তরবঙ্গের বীর পুঙ্গব যারা নেতা আছেন, যারা এখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বিধানসভায় বলতে পারেননি যে দিনহাটার মানুষের জন্য, সিতাইয়ের মানুষের জন্য, শীতলকুচির মানুষের জন্য, কুচবিহারের মানুষের জন্য, জলপাইগুড়ির মানুষের জন্য, ফালাকাটার মানুষের জন্য, ওই ফুলবাড়ির মানুষের জন্য আরেকটু বেশি টাকার প্রয়োজন আছে। কেন্দ্র থেকে টাকা আসছে, উন্নয়নের টাকা, মুখ্যমন্ত্রী সেই টাকাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন এই অধিকার আমাদের আছে। মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন। এখানে মুসলমান ভাইরাও আছেন, একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 15 বছর আগে কোথায় ছিলেন, আজকে কোথায় এসে পৌঁছেছেন? জিজ্ঞাসা করুন নিজেকে, কেন আপনাদের বাড়ির সংখ্যালঘু ছেলেরা আজকে গুজরাটের সুরাতে গিয়ে কাজ করছে, আহমেদাবাদে কাজ করছে, ইন্দোরে কাজ করছে, রাজস্থানে কাজ করছে, উত্তরপ্রদেশে কাজ করছে, উত্তরাখণ্ডে কাজ করছে। প্রত্যেকটাই তো বিজেপি শাসিত রাজ্য। আজকে মুসলমানদের কি দিলেন? মরছে মুসলমান, মারছে মুসলমান। বকটুয়ে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হলো শিশু, পুত্র সহ, শিশু কন্যা সহ। সেখানকার মহিলাদের 300 মিটার দূরে পুলিশ বসে কফি খাচ্ছে, একবারের জন্য সেখানে পৌঁছলেন না। একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে যারা মানুষের জীবনের সর্বস্ব লুট করে নিয়েছে। এটা কোনো রাজনৈতিক দল নয়। এই রাজনৈতিক দলটা থাকবে না মে মাসের পর। মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূল না থাকলে আমি থাকবো না, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে চাই, আমাদের বুকের মাঝখানে চাই, হৃদমাজারে রাখিব, ছেড়ে দিব না। আমরা মুখ্যমন্ত্রীকে রাখতে চাই, আমরা মুখ্যমন্ত্রীর বিরোধিতা দেখতে চাই। আমরা দেখতে চাই এই দিনহাটার মাটিতে দাঁড়িয়ে জুন মাসে একটু বিশ্রাম নিয়ে নেবেন, বাড়িয়ে দিলাম না, দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রী আমাদের সরকারের বিরোধিতা করবেন। দেখুন, তৃণমূল নামক যেটা দেখছেন ওটা আর নেই। আপনাদের যিনি এখানে নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি বিধাননগরে আমার প্রতিবেশী, দীর্ঘদিনের আমার সঙ্গে সম্পর্ক। কিন্তু নিশ্চিত থাকবেন এবারের নির্বাচনের পরে উনি দিনহাটায় থাকবেন না, উনি বিধাননগর বাড়িতে থাকবেন। কারণ দিনহাটার মানুষের এই আক্রোশ, এই ক্ষোভ, এর থেকে তাকে সরে থাকতে হবে। তাকে মানুষ চিনেছে, তাকে মানুষ জেনেছে, তাকে মানুষ ভালোবেসেছে। তাই অনুরাগের ছোঁয়া থেকে একটু দূরে রাখতে, নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। এদিন আসছে, আবার কেউ বলছে যে কাকে ভোট দেবেন আমরা দেখে ফেলবো, কাকে ভোট দেবেন জানতে পারবো। ক্যামেরা আমাদের ভিতরে লাগানো আছে, ওই সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার পড়েছে। এর কোথাও কোন গ্রামের দরিদ্র অসহায় মানুষকে গিয়ে বোঝাচ্ছে ভোট দিলে জেনে যাব, আমাদের কাছে নাম্বার আছে, নাম্বার মিলিয়ে দেব। ওই যেভাবে 40,000 ছাত্রের চাকরিগুলো বিক্রি করেছে, এখন পর্যন্ত ইএমআর শিট খুঁজে পায়নি। যেভাবে খাটের তলার মধ্যে 50 কোটি টাকা ঢুকিয়েছিল, তার নাম্বার খুঁজে পায়নি। সেভাবে ওরা নাকি নাম্বার খুঁজতে বেরোবে ভোটের পরে, কাজ তো কিছু থাকবে না।
অন্ধকারে খোঁজাখুঁজি করবেন, খাটের তলায় ঢুকে এটা ওটা হাতড়ে দেখবেন কে কাকে ভোট দিয়েছে। তৃণমূলের দিন শেষ। 2011 সালে যে নির্বাচন হয়েছিল তার থেকেও টাইট নির্বাচন দেখতে চলেছেন এইবার আপনারা। এবারের নির্বাচনে ভেতরে ক্যামেরা থাকবে, ভেতরে ক্যামেরা, অর্থাৎ ভেতরে কোন এজেন্টকে আপনি কি করছেন, কিভাবে ব্যালট বক্সের সামনে, ইভিএম এর সামনে লাফালাফি করছেন কিনা সেটা দেখবার জন্য তার ইউআর কার্ডটা প্রত্যেকের কাছে থাকবে। আমাদের প্রার্থী অজয় রায়ের কাছে থাকবে, আমাদের নেতাদের কাছে থাকবে। এ ভোট কোনোদিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানুষ আগে কোনোদিন দেখেনি, সেই ভোট হতে চলেছে। গোদের ওপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে এখন এসআইআর। ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর চলছে, কোথাও কোনো হাঙ্গামা নেই। যত গন্ডগোল পশ্চিমবঙ্গে, কারণ কি? কারণ দাদু খায় নাতি খায়। দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনেই ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছরে বাবা, মানে 9 বছর বয়স থেকে। এ তো দুরন্ত ছেলে, একে তো এনে পদ্মভূষণ দিয়ে দেওয়া দরকার। কদিনের পরেই এখানে নাকি প্রধানমন্ত্রী পাশে আসবেন। আমি বলবো ভাই অজয়কে একটু অনুরোধ করতে, কুচবিহারের ভোটার লিস্টের এ ধরনের বার করতে। 100 ছেলের বাবা, তাও এই বাজারে ভাবা যায়? মহাভারতে কেউ কোনোদিন সাহস করতে পারলো না দুটো ধৃতরাষ্ট্র দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায় 7 জন ধৃতরাষ্ট্র দিয়ে দিল। যারা মারা গেছে ওপরে চলে গেছে, উনি বলছেন মারা গেছে তো কি হয়েছে? ওরাও তো কারোর বাবা ছিল, ওরাও তো কারোর বোন ছিল, প্রেমিক ছিল। একটু মানবিক মুখ নিয়ে ওদের নামগুলো ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? আজকে এ নিয়েই আন্দোলন। ভারতবর্ষের কোথাও বিডিও অফিসে আগুন জ্বলে নেই, কোথাও পথ অবরোধ হয়নি, বিএলওদের উপরে আক্রমণ হয়নি। পরিকল্পিতভাবে বিজেপি ভোটারদের নাম, হিন্দুদের নাম, রাজবংশীর নাম, মতুয়ার নাম, বাংলাদেশি উদ্বাস্তুদের নাম ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়নি। আজ এসআইআর প্রক্রিয়ায় যেটা হয়েছে পশ্চিমবঙ্গে, এখন নাম বাদ দিয়েছে তৃণমূল। বিডিও তৃণমূলের, এআরও তৃণমূলের, এইআরও তৃণমূলের, পুলিশ তৃণমূলের, সমাজ বিরোধী তৃণমূলের, ক্যাডার তৃণমূলের। অবরোধ করে সিস্টেমে ভুল জিনিস আপলোড করে মানুষের মধ্যে আজকে প্রতিহিংসা তৈরি করতে চাইছে। আবার বলছে ভোটটা হতে দিন, আমি দিল্লি থেকে উপড়ে ফেলে দেবো, ও দিল্লির বিজেপি সরকারকে ফেলে দেবে। ভেবে দেখুন, তৃণমূল পুলিশ ছাড়া রাস্তায় বেরোতে পারে না। পশ্চিমবঙ্গ খালি পুলিশ এসেছে, খালি পুলিশ এসে দাঁড়িয়েছে, তৃণমূলের চেহারাটা বদলে গিয়েছে। খালি এমসিসি হয়েছে, খালি শুধুমাত্র আমাদের নির্বাচনী বিধি লাগু হয়েছে, তাতেই তৃণমূলের রণহুঙ্কার থেমে গেছে। বেশি কাউকে টাকা দিচ্ছিলেন 1,500, জুন মাস থেকে কত টাকা? অন্নপূর্ণার আঁচল 3,000 করে দেবে। আরে এই গ্যারান্টি মোদির গ্যারান্টি। দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়ে গেছেন, যার কথা অসমুদ্র ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেন। কচ্ছ থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতবর্ষের মানুষ যাকে নিজের দেশ হিসেবে মনে করেন, নিজের দেশের নেতা হিসেবে মনে করেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অশান্ত পৃথিবীতে একমাত্র যিনি শান্তির বার্তা দিতে পারেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি সদর্পে দাঁড়িয়ে বলতে পারেন এটা যুদ্ধের সময় নয়, এটা বুদ্ধের সময়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি কোভিড উত্তরকালে 80 কোটি মানুষকে আজ পর্যন্ত বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করছেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি 120 কোটির দেশে 2 বারে বিনা পয়সায় ভ্যাকসিন দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদী। যিনি আমেরিকার চাপের কাছে মাথা নত না করে মেক ইন ইন্ডিয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদী।
যিনি আপনাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করতে পারছেন যে ৭৫ লক্ষ লাখপতি দিদি আমি বানিয়ে দেব পশ্চিমবঙ্গে, তিনি নরেন্দ্র মোদী। যিনি মহিলাদের সরকারি বাসে সম্পূর্ণ যাতায়াতকে বিনামূল্যে করে দিয়েছেন, তিনি নরেন্দ্র মোদী। তার প্রস্তাব তিনি ঘোষণা করেছেন। নরেন্দ্র মোদী স্বপ্ন দেখাতে পারেন, নিজে স্বপ্ন দেখতে পারেন এবং স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন, কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের ওপর নেমে এসেছে অভিশাপ। 500 কিলোমিটারের পোরাস বর্ডার, 562 কিলোমিটারে কোনো কাঁটাতারের বেড়া নেই। ওপার থেকে মানুষ আসছে, মুখ্যমন্ত্রী বলছে কি হয়েছে, ওরাও তো বাঙালি, আমিও তো বাঙালি, ওরাও তো বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি, ওরা তো আসতেই পারে। আরে ভারতীয় মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে মনে করেন যে তিনি যে দেশটায় থাকবে সেই দেশই তার পিতৃভূমি, সেই দেশের উত্থান পতন তার দেহকে দিয়ে তিনি স্পর্শ করবেন। আর যারা এটাকে দারুল হাত মনে করছেন, নাপাক মনে করছে, সেই জাতীয় মানুষের মানসিকতাকে আজকে বাড়িয়ে দেয়া হচ্ছে। আমরা তো কাজী নজরুলের বাংলাকে চিনি, আমরা সৈয়দ মুস্তাফা আলীর বাংলাকে চিনি, আমরা তো এপিজে আব্দুল কালামের মধ্যে থেকে বাংলাকে চিনি, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস বলছে না, তোমাদের মুসলমান হতে গেলে তোমাদের আফজল গুরুর পাশে গিয়ে দাঁড়াতে হবে, ফিরাদ হাকিমের পাশে দাঁড়াতে হবে, তোমাদের মাথায় করে ইট নিয়ে এখান থেকে চলে যেতে হবে মুর্শিদাবাদে, ওখানে আমার ছোট ভাই হুমায়ুন ও বাবরি মসজিদ তৈরি করছে, ওকে অর্থ সাহায্য দিতে হবে। কে হুমায়ুন? কোথা ছিল বাড়ি? বাবার নাম কি? শুনেছি বাবর। বাবরের ছেলে হুমায়ুন হয়েছে, তৃণমূলে ঢুকেছে, এখন বলছেন বাবরি মসজিদ বানিয়ে দেব। একবার বানিয়ে দেখুন না। আপনি কি মনে করছেন ওর এত বড় সাহস হয়েছে? হতে পারে। একবার বললো হিন্দুরা এখানে 30% যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। কেন বলতে পারলো? কারণ তৃণমূল অনুমোদন করেছে, তৃণমূলের অনুপ্রেরণায় বলেছে। হুমায়ুন তৃণমূল আর তৃণমূলই হুমায়ুন, এই কথা ভেবে আপনারা নির্বাচনে যাবেন। দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে দেখেছে। তৃণমূল কংগ্রেসের শাসন দেখুন আর পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন। এখন আবার তৃণমূলের নেতা বলছেন ভাতাও দেবে, এবার কারখানাও করবে। কি করে করবে? আরে কি করে করবে জানার জন্য আসামে যাও, ত্রিপুরায় যাও, উড়িষ্যায় যাও, মধ্যপ্রদেশে যাও, ছত্তিশগড়ে যাও, উত্তরাখণ্ডে যাও, উত্তরপ্রদেশে যাও, রাজস্থানে যাও। কি করে করবে ওখান থেকে একটু বুঝে এখানে চলে। ৭৯,০০০ কারখানা